সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি এমএম কলেজ যশোরের বাংলা বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক বাংলা, সরকারি এমএম কলেজ যশোর। এসো ছবি দেখি এবং পাঠ শিরোনাম বলার চেষ্টা করি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একদিকে গণ আন্দোলন, অন্যদিকে কৃষ্ণচূড়া ফুলের ছবি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ। আমাদের আজকের পাঠ ফেব্রুয়ারি 1969, কবি শামসুর রাহমান। এবং ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত একটি কবিতা। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কবি শামসুর রহমানের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারবে, একুশের চেতনা ও গণ অভ্যুত্থানের ইতিহাস বলতে পারবে, বাংলা বর্ণমালার গুরুত্ব অনুধাবন করতে পারবে, নিজের ভাষায় কবিতার সারমর্ম বলতে ও লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ছবি দেখতে পাচ্ছ। কবি শামসুর রাহমান। কবি জন্মগ্রহণ করেন 23 অক্টোবর 1929 সালে ঢাকায় এবং কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কবির অসংখ্য কাব্যগ্রন্থের মধ্যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করতিতে, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, নিজ বাসভূমে, এছাড়াও অন্যান্য। কবির শিশু সাহিত্যের মধ্যে অ্যালাটিং বেলাটিং, ধান ভানলে কুড়ো দেব উল্লেখযোগ্য। এবং কবি পেশা হিসাবে দৈনিক মর্নিং এজ এই পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতাকেই তিনি পেশা হিসাবে গ্রহণ করেছেন এবং দৈনিক পাকিস্তান পত্রিকাতেও কবি কাজ করেছেন। পুরস্কার। বাংলা সাহিত্যের এই প্রতিভাবান দেশপ্রেমিক কবি বাংলা ভাষায় অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক সহ অন্যান্য পুরস্কারে ভূষিত হন। এই মহান কবি 17 আগস্ট 2006 সালে 76 বছর বয়সে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিজ বাসভূমি কাব্যগ্রন্থের প্রচ্ছদ দেখতে পাচ্ছ। ফেব্রুয়ারি 1969 কবিতাটি সংকলিত হয়েছে নিজ বাসভূমি কাব্য থেকে। এই কাব্যটি প্রকাশিত হয় 1970 সালে এবং এই কাব্যের 58টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য আছাদের স্বাদ, এই যুদ্ধের শেষ নেই, এলাশ আমরা রাখবো কোথায়, বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 একটি সংক্ষেপিত কবিতা। এই কবিতাটি মোট 93 লাইনের এবং এই 93 লাইন কবিতার শেষ 28 লাইন আমাদের পাঠ্য হিসেবে সংযোজিত হয়েছে। তার মানে আমাদের পাঠ্য 28 লাইন কবিতার পূর্বেও 65 লাইন কবিতা আছে কবিতার মূল অংশে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন কবিতার আলোকে আলোচনা করব।
আমি তোমাদের অনলাইন ক্লাসের সুবিধার্থে আমি কবিতার পুরো অংশটি আলোচনায় রেখেছি। আমরা এখন ধারাবাহিকভাবে সেটি আলোচনা করব। ছবি দেখতে পাচ্ছ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। সুপ্রিয় শিক্ষার্থী, একুশের এই যে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 এই কবিতাটি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত হলেও এখানে বায়ান্নর সকল ভাষা আন্দোলন যেন বারবার ফিরে এসেছে এবং বায়ান্নর চেতনাই যেন 1969-এর গণঅভ্যুত্থানের প্রেরণা জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। এবং এই কৃষ্ণচূড়া আমাদের আন্দোলন সংগ্রাম এবং চেতনার প্রতীক। সেই কারণেই কবি এই কৃষ্ণচূড়ার মধ্যে আমাদের চেতনার রং দেখতে পান এবং কবি যখন শহরের পথে হেঁটে যান তখন তিনি এই কৃষ্ণচূড়া যখন দেখেন তখন কবির কাছে সেটি ফুল মনে হয় না, যেন সেই শহীদদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতিগন্ধে ভরপুর, সেই আমাদের বুকের তাজা রক্ত ঝরানো সেই 52 আন্দোলনের কথা মনে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, ফেব্রুয়ারি 1969 গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত হলেও 52 কেন বারবার ফিরে এসেছে, একুশের চেতনা কেন ফিরে এসেছে, আমরা একটি কাল্পনিক ভাবে বা রূপকার্থে আমরা সেটি দেখব। এখানে আমরা যদি একটি বৃক্ষকে বেছে নিই এবং বৃক্ষের বিভিন্ন অংশ, তার পত্র কাণ্ড, তার মূল শেকড় ইত্যাদি অংশকে যদি বেছে নিই, তাহলে আমরা যদি কল্পনা করি বৃক্ষের উপরের অংশ, কাণ্ড, পুরো অংশটি যদি আমরা বাংলাদেশের সাথে তুলনা করি এবং তার প্রত্যেকটি শিকড় এবং মূলকে যদি আমরা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের সাথে তুলনা করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে গাছের মূল, এই মূলকে যদি আমরা 52 ভাষা আন্দোলনের সাথে তুলনা করি, তারপরে উপরের একটি শিকড়ের সাথে আমরা তুলনা করব 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরের একটি শেকড়ের সাথে আমরা 62 সালের শিক্ষা আন্দোলনকে তুলনা করতে পারি। পরের আরেকটি শেকড়ের সাথে আমরা 1966 সালের 6 দফা কর্মসূচি কল্পনা করতে পারি। এই 66 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। পরের আরেকটি শেকড়কে আমরা কল্পনা করতে পারি 1969 সালের গণ অভ্যুত্থান, তার উপরের আরেকটিকে আমরা কল্পনা করতে পারি 70-এর নির্বাচন, যে নির্বাচন আমাদের একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেয় এবং যার ফলে আমাদের মুক্তি সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করে। 1970 সালের সকল নির্বাচন এবং একক সংখ্যাগরিষ্ঠতা, এবং আমরা এই
উপরে যে দুপাশের শিকড় দেখতে পাচ্ছ, এটাকে আমরা আমাদের 1971 সালের মহান মুক্তি যুদ্ধের সাথে কল্পনা করতে পারি। এই 52 ভাষা আন্দোলন থেকে 1971 সালের মহান মুক্তি সংগ্রামের উপরে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণাধিক প্রিয় লাল সবুজের বাংলাদেশ। তাহলে আমাদের 54 যুক্তফ্রন্ট নির্বাচন থেকে 1971 পর্যন্ত এই সকল জাতীয় আন্দোলন এবং আমাদের স্বাধীনতা সবকিছু দাঁড়িয়ে আছে এই শিকড় 1952 সালের ভাষা আন্দোলন। এই কারণেই আমাদের সকল 52 পরবর্তী সকল আন্দোলনেই 52 সকল ভাষা আন্দোলন, 52 শহীদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। এবং এই 52 এর ভাষা আন্দোলনের যে প্রেরণা, যে ত্যাগ, যে চেতনা, এটি আজীবন যতদিন বাংলাদেশ বাঙালি থাকবে ততদিন যেন আমাদের প্রেরণা হিসেবে কাজ করবে, শক্তি হিসেবে কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা এখন কবিতার সাথে বিশ্লেষণ করব। এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে। তাহলে এই যে চেতনার একটি রং, এই যে দেশপ্রেম ও চেতনা, এই রঙের একটি বিপরীত রং আছে, যে রং ভালো লাগে না চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আমাদের এই চেতনার পাশাপাশি এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের সময় যে পাকিস্তানি বাহিনী এবং তাদের যে পুলিশ এবং মিলিটারি বাহিনী, তারা আমাদের উপর নির্মম নির্যাতন করেছে। যখন তখন আমাদের দেশপ্রেমিক, আমাদের মুক্তিকামী, স্বাধীনতার চেতনা সম্পন্ন নেতৃত্ব দানকারীদের এবং ধরে নিয়ে তাদের আস্তানায় নির্মম নির্যাতন করত। এবং এই যে তাদের এই কর্মকাণ্ডগুলোকে কবি সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন। এবং তাদের যে টর্চার সেল, সেটাকে কবি ঘাতকের অশুভ আস্তানা বলেন। এরপরে একটি ছবি দেখতে পাচ্ছ। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আত্মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। এই যে পাকিস্তানিদের টর্চার সেল, যেখানে আমাদের দেশপ্রেমিক, মুক্তিকামী, বুদ্ধিজীবী এবং নেতাদের ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করত। এবং তাদের সেই ঘাতকের আস্তানায় কেউ মরা আধমরা, কেউ যেন, এবং সেখানে কেউ ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, কোনো কিছু নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই না মানা, তাদের টর্চারের প্রতিবাদ করা। এবং তাদের এই নির্মমতার ফলে যেন মানবিকতার চরম বিপর্যয় ঘটেছিল। কোমল বন হচ্ছে তছনছ। কোমল বন, কোমল শব্দের অর্থ পদ্ম। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। গণ অভ্যুত্থানের মিছিল চলছে এবং সেখানে যে দেব শিশুটিকে তোমরা দেখতে পাচ্ছ, একজন ফটো সাংবাদিকের ক্যামেরায় সে ধরা পড়ে। মিছিল চলাকালে হঠাৎ করে পাশ থেকে এসে সে সামনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিতে থাকে এবং তার পরিচয় কিন্তু জানা যায়নি।
আমরা জানি না এই দেব শিশুর অবস্থার পরবর্তীকালে কি হয়েছিল। তো এই যে গণ অভ্যুত্থান, আমরা গণ অভ্যুত্থান সম্পর্কে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট জেনে নেব। যেহেতু গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে এই কবিতাটি রচিত এবং গণ অভ্যুত্থানের এই প্রেক্ষাপটে বারবার আমাদের একুশের চেতনা ফিরে এসেছে। একুশের আত্মত্যাগ আমাদেরকে শক্তি জুগিয়েছে। 1968 সালের 17ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার ও 35 জনকে আসামি করে সরকার পক্ষ একটি রাষ্ট্রদ্রোহী মামলা করে এবং এই যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ গ্রেপ্তারকৃত অন্যান্য সকল নেতৃবৃন্দের মুক্তির জন্য এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য যে আন্দোলনটি হয় এবং সেই আন্দোলন যখন চরম বেগবান রূপ লাভ করে তখন সেটাকে অসহযোগ আন্দোলন হিসেবে অভিহিত করা হয় এবং সেই আন্দোলনের প্রেক্ষাপট, সে আন্দোলনের আত্মত্যাগ, সে আন্দোলনের মাহাত্ম্যকে স্মরণ করেই কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতাটি রচনা করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝি তাই 1969-এও আবার ছালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, ছালামের চোখে আজ আলোচিত ঢাকা, ছালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই যে আবার 1969-এও ছালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, ছালাম তো 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছেন। তাহলে ছালাম আজকে আবার রাজপথে নামছে কিভাবে? ছালামের চেতনা ধারণ করে যারা রাজপথে নেমেছেন আজকে গণ অভ্যুত্থানে, তাদেরকে কবি সেই ছালামের আত্মত্যাগের মতোই তিনি অভিহিত করেছেন এবং বরকত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে, যেন সেই বায়ান্নর চেতনায় বলিয়ান হয়ে আবারও এই দেশপ্রেমিক দামাল ছেলেরা রাজপথে ঘাতকের খাবার সম্মুখে বুক পেতে দিচ্ছে এবং ছালামের চোখে আজ আলোচিত ঢাকা, ছালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, আমাদের লাল সবুজের যে বাংলা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছ এবং এই স্লাইডে যে ছবিগুলো দেখতে পাবে সেটা আমাদের 1969 সালের গণ অভ্যুত্থানের এক রক্তাক্ত দলিল। আমরা এখানে জানতে পারবো গণ অভ্যুত্থানের নির্মম যে ঘটনা, নির্মম যে দিকগুলো, পাকিস্তানি বাহিনীর যে নিষ্ঠুরতা, যে নির্মমতা, যে পৈশাচিকতা, সেটা আমরা এখানে আলোচনা করব। তোমরা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক ধরেছ। ছবিটি আমানুল্লাহ মোহাম্মদ আছাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। 1969 সালের গণ অভ্যুত্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারাগারে বন্দী ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায়। বঙ্গবন্ধু সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য প্রথম শহীদ হন গণ অভ্যুত্থানে আমানুল্লাহ মোহাম্মদ আছাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র নেতা মিছিলে শহীদ হওয়ার পর থেকে তখন ছাত্ররা মিছিলে গেলে পকেটে
একটি চিরকুট লিখে সেখানে নিজের ঠিকানা লিখে নিয়ে যেত, যেন মিছিলে শহীদ হলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হয়। তারই ফলশ্রুতিতে শহীদ মতিউর রহমান ঢাকার নবকুমার ইনস্টিটিউটের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ২৪শে জানুয়ারি ১৯৬৯ সালে মিছিলে শহীদ হন এবং মতিউর রহমানের সাথে তার কয়েকজন বন্ধুও শহীদ হন। এবং মতিউর রহমান যখন শহীদ হন তার বুকের একটি চিরকুট ছিল, সেটা আমরা এখন দেখব। সেখানে লেখা, মা, আমি মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি তুমি মনে করো তোমার ছেলে বাংলার মানুষের জন্য জীবন দিয়ে গেছে। ইতি মতিউর রহমান মল্লিক, ১০ম শ্রেণী, নবকুমার ইনস্টিটিউট। এই চিঠিও আমাদের গণঅভ্যুত্থানের এক রক্তাক্ত দলিল বলে আমি মনে করি। এবং মতিউর রহমান নিহত হওয়ার মধ্য দিয়ে পরে গণঅভ্যুত্থান কিন্তু আরো বেগবান হয়ে যায়। এবং এই চিঠিটি কিন্তু আমাদের আবু জাফর আবাইদুল্লাহর কোনো এক মাঘে কবিতাও স্মরণ করিয়ে দেই। সেখানে একজন মা তার সন্তানের জন্য অপেক্ষা করছে, কবে তার ছেলে ঘরে ফিরবে, সেজন্য মা তার সন্তানের জন্য নানান খাবার গুছিয়ে রাখছে এবং ছেলেও তার মাকে চিঠি লিখে, যে চিঠিটি মায়ের হাতে পৌঁছায় সে চিঠি ছিল তার পকেটে ছেঁড়া এবং রক্তে ভেজা। এবং সেখানে ছেলে মাকে লেখে, মা, লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো কটা দিন, তারপরেই তো ঘরে ফিরবে মায়ের ক্লান্ত খোকা। এবং মা কিন্তু অভিমান করে বলছে, পাগল ছেলে, তোর উপরে কি রাগ করতে পারি। এই যে মানে এই কবিতাটি কিন্তু ৫২ একটি রক্তাক্ত দলিল, একজন স্মৃতি কাতর মায়ের, ব্যথাতুর মায়ের। ঠিক তেমনি ভাবে মতিউর রহমানের এই চিঠিটিও, এই চিরকুটটিও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের এক রক্তাক্ত দলিল। আমরা তারপরে একটি ছবি দেখতে পাচ্ছি। সার্জেন্ট জহুরুল হক, ১৫ই ফেব্রুয়ারি ১৯৬৯ সালে সার্জেন্ট জহুরুল হক শহীদ হন। এবং সার্জেন্ট জহুরুল হক শহীদ হন ১৫ই ফেব্রুয়ারি ১৯৬৯। ঢাকা ক্যান্টনমেন্টে যখন সার্জেন্ট জহুরুল হককে গ্রেপ্তার করে রাখা হয়, সেখানে ক্যান্টনমেন্টের আশপাশের যে অভাবী শিশুরা, ক্ষুধার্ত শিশুরা ক্যান্টনমেন্টের এই যে উচ্ছিষ্ট খাবার নিতে আসতো, সেদিন ওই শিশুদেরকে আটকে রেখে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়। এবং বন্দীদের মধ্য থেকে সার্জেন্ট জহুরুল হক খুব প্রতিবাদ করেন। এবং তিনি যখন এর প্রতিবাদ করেন তখন তাদেরকে বারবার রুমে ফিরে যেতে বলা হয়, কিন্তু সার্জেন্ট জহুরুল হক বলেন, এই ছেলেদের ছেড়ে না দিলে, শিশুদের ছেড়ে না দিলে তিনি রুমে যাবেন না। এতে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার সাথে তার বাক বিতণ্ডটা হয় এবং তিনি যখন সার্জেন্ট জহুরুল হককে গুলি করতে ছুটে যান, তখন তিনি তার রাইফেলটি কেড়ে নিয়ে তিনি রুমে চলে যান এবং রুমে গিয়েই বাইরে থেকে তার অস্ত্রটি দিয়ে দেন। পরদিন যখন তিনি রুম থেকে বের হন, সেই সেনা কর্মকর্তা সার্জেন্ট জহুরুল হককে লক্ষ্য করে গুলি করেন এবং তিনি নির্মমভাবে শহীদ হন। সার্জেন্ট জহুরুল হকের এই যে মানে আত্মপ্রত্যয়, এই যে না মেনে নেওয়া পাকিস্তানিদের কথায় যে তোমরা রুমে ফিরে যাও, তিনি
কোনো অবস্থাতে রুমে ফিরে যাননি। তিনি সেই শিশুদেরকে মুক্ত করবার প্রত্যয় নিয়ে তিনি বলেন যে তাদেরকে ছেড়ে দিলেই আমরা রুমে যাব। এই অবস্থা কিন্তু তোমরা একটু আগেই যে লাইনটি পড়েছো যে কেউ কেউ মরা আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। এই দারুণ বিপ্লবে ফেটে পড়া পাকিস্তানিদের বন্দি শিবিরে বা আস্তানায় কিন্তু সার্জেন্ট জহুরুল হক তার জ্বলন্ত প্রমাণ। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছ, একজন শহীদ বুদ্ধিজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। সার্জেন্ট জহুরুল হক নিহত হওয়ার পরে সারা বাংলায় গণ অভ্যুত্থান ছড়িয়ে পড়ে এবং উত্তাল হয়ে পড়ে সারা বাংলা গণ অভ্যুত্থানে। এবং তারই প্রতিবাদে সেই সার্জেন্ট জহুরুল হক সহ অন্যান্য গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতিবাদে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য যখন আন্দোলন সমগ্র বাংলায় ফেটে পড়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি হরতাল এবং প্রতিবাদ মিছিল করে 17ই ফেব্রুয়ারি। এবং 17ই ফেব্রুয়ারি যখন তারা মিছিল বের করে তখন পাকিস্তানি মিলিটারি পুলিশ বাহিনীর মুখোমুখি হয়। তখন ডক্টর শামসুজ্জোহা গিয়ে সেখানে পুলিশ এবং মিলিটারিদের সামনে বলে যে গুলি করতে হলে আগে আমাকে গুলি করতে হবে, আমাকে, আমার শরীরে প্রাণ থাকতে আমার একটি ছাত্র যেন মারা না যান, কিছু না হয়। তিনি তাদেরকে পুলিশ এবং মিলিটারিদেরকে বুঝিয়ে আশ্বস্ত করে তিনি ছাত্রদের ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। পরদিন আবারও ছেলেরা, শিক্ষার্থীরা 18ই ফেব্রুয়ারি মিছিল নিয়ে শহরের দিকে যাওয়ার চেষ্টা করলে পাকিস্তানি পুলিশ এবং মিলিটারিদের মুখোমুখি হলে সার্জেন্ট জহুরুল হক আবারও ছুটে যান এবং তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বারবার শান্ত করবার চেষ্টা করছিলেন যে আমি আমার ছেলেদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, প্লিজ ডোন্ট ফায়ার। এবং এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ পেছন থেকে গুলির শব্দ এবং শামসুজ্জোহাকে খুব কাছ থেকে গুলি করা হয়। তিনি প্রচুর রক্তক্ষরণ হয় শামসুজ্জোহার শরীর থেকে এবং তাকে অনেক দেরি করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ডক্টর দত্ত অনেক চেষ্টা করেও আর এই শহীদ আমাদের শিক্ষাগুরু বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে বাঁচানো সম্ভব হয়নি। ততক্ষণে অধ্যাপক ডক্টর শামসুজ্জোহার শরীর থেকে পবিত্র রক্ত সব ঝরে গেছে এবং ডক্টর শামসুজ্জোহা এই নামটি শুধু গণ অভ্যুত্থানের আত্মত্যাগ হিসেবে স্মরণ করলে হবে না, এখানে সবচেয়ে বড় আরেকটি মেসেজ যেটি দেয়, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কে যে রক্তক্ষরণ চলছে, এখানে কিন্তু অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা আমাদের সেই অবস্থার মধ্যে একটি বড় উজ্জ্বল প্রেরণা হয় আমাদের, যে তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে অকৃত্রিম একটি সম্পর্ক এবং অভিন্ন যে সম্পর্ক এবং সেই সম্পর্ক যে পিতা পুত্রের চেয়ে কোনো অংশে কম নয়। এবং তিনি কিন্তু এই সম্পর্কটিকে অত্যন্ত
দৃঢ়তার সাথে তিনি স্থাপন করে গেছেন। তিনি নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের প্রাণ রক্ষা করে গেছেন। এটি অনন্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষক এবং শিক্ষার্থী সম্পর্কে। এবং অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা শহীদ হওয়ার পরে এতটাই আন্দোলন বেগবান হয়ে যায় যে 1969 সালের 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তিসহ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হন পাকিস্তান সরকার। এবং এর ফলে আন্দোলনের তীব্রতা এবং বেগবান লক্ষ্য করে পাকিস্তান সরকার পিছু হটতে শুরু করে এবং আউব খানের পতন ঘটে এবং ক্ষমতায় আসে ইয়াহিয়া খান। তোমরা ছবি দেখতে পাচ্ছ তীব্র গণ আন্দোলনে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। সেই 52 সেই রক্তাক্ত দলিল আবারও যেন আমাদের 1969-এর গণ অভ্যুত্থানে ফুটে উঠেছে। সেখানে রাজপথে সবাই ফেটে পড়ছে আন্দোলনে এবং সেখানে আমরা সবাই জনসাধারণ দেখলাম কি সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আমাদের এই প্রাণের বর্ণমালা, আমাদের এই বর্ণমালাকে রক্ষা করতে, আমাদের এই প্রাণের প্রিয় মাতৃভাষাকে রক্ষা করতে সেদিন 52 ভাষা আন্দোলনে যেমন সালাম সহ অসংখ্য ভাষা শহীদ হয়েছিলেন, ঠিক তাদেরই মতোই আবারও তাদের সেই চেতনায় উদ্দীপ্ত হয়ে আজ আবারও রাজপথে। এবং দেখতে পাচ্ছ আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। বরকত যখন গাঢ় উচ্চারণে বলছে তখন বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। আমাদের যখন বিজয় হয়, আমাদের আন্দোলন যখন সফল হয়ে যায়, তখন যেন ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরে এবং দুঃখিনী মাতার অশ্রু জলে। কিন্তু এই যে আমাদের যে স্বাধীনতা 52 ভাষা আন্দোলনের ফলে মাতৃভাষার স্বীকৃতি, 69-এর গণ অভ্যুত্থানের ফলে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদের নিঃশর্ত মুক্তি এবং এই যে সরকার পতন, পাকিস্তান সরকার পতন, এসব কিন্তু এই বীরের রক্তে এবং দুঃখিনী মাতার অশ্রু জলে সম্ভব হয়েছে। এবং হৃদয়ের হরিত উপত্যকা, হরিত উপত্যকা, হরিত শব্দের অর্থ সবুজ। আমাদের এই যে সবুজ উপত্যকা, সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়। আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায় সেটি আবার কেমন? আমরা যখন আমাদের এই অর্জনগুলো, আমাদের এই সফলতা, আমরা মাতৃভাষাকে ফিরে পেয়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে আন্দোলনের মাধ্যমে। আমরা আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তারকৃত বঙ্গবন্ধু সহ সকল নেতার নিঃশর্ত মুক্তি ঘটাতে সক্ষম হয়েছি। আমরা পাকিস্তান সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা 70-এর নির্বাচনে বিজয় লাভ করেছি।
একাত্তরের মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি। এইগুলো আমাদের যেন আনন্দের রৌদ্রের মতো। অন্যদিকে 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 দুঃখের ছায়া যখন আমাদের এই রক্তাক্ত ইতিহাস, রক্তাক্ত দলিল আমাদের মনে পড়ে, তখন আমাদের যেন আবার সেই দুঃখের ছায়া ভর করে। তখন এই কারণে তোমরা এটি ভালো করে পড়বে। কবিতার লাইন ভালো করে না পড়লে তোমরা ভালো বোঝা যায় না। তোমরা কবিতা স্পষ্ট শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করবে, তাহলে খুব ভালোভাবে সহজে বুঝতে পারবে। এবং এরপরে দেখতে পাচ্ছ একটি ছবি, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে নিঃশর্ত মুক্তি পেয়ে যখন বঙ্গবন্ধু মুক্তি পান, তখন যে গণমিছিল সেখানে দেখতে পাচ্ছ। এই গণ অভ্যুত্থানের তীব্রতার ফলে 1969 সালের 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি সহ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। এরপরে মূল্যায়ন অংশ। মূল্যায়নে তোমরা কি শিখতে পেরেছো এতক্ষণ আমাদের আলোচনার মাধ্যমে আমরা সেটি যাচাই করব। মূল্যায়নের প্রথম প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্য থেকে চয়ন করা? নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে। 6 দফাকে ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করে? ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছ। 2006 সালে 17ই আগস্ট। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? ধন্যবাদ, সঠিক বলেছ, গদ্য ছন্দে রচিত একটি কবিতা। এখন বাড়ির কাজ। বাড়ির কাজে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নেব আজকে। তোমরা লিখে নাও, খাতা কলম বের করো। আমি যখন 21-এর কথা ভাবি, রফিক, শফিক, সালাম ও বরকতের কথা মনে পড়ে। আমি যখন 21-এর কথা ভাবি, নির্বিচারে গুলিবর্ষণের দৃশ্য ভেসে ওঠে। আমি যখন 21-এর কথা ভাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্লাকার্ড ভেসে ওঠে চোখে। আমার গণ অভ্যুত্থানেও যে প্রেরণা জুগিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন সৃজনশীল প্রশ্নের প্রশ্ন লিখে নাও। জ্ঞানমূলক প্রশ্ন ক, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্য থেকে চয়ন করা হয়েছে? অনুধাবন খ, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা চরণটিতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপকের বিষয়বস্তু ফেব্রুয়ারি 1969 কবিতার সাথে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। ঘ, উচ্চতার দক্ষতা। উদ্দীপকের 21-এর চেতনা সকল আন্দোলনের মতো গণ অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ অনলাইনে মনোযোগ দিয়ে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।